সম্পূরক তালিকার খসড়ায় ভোটার সংখ্যা 12,61,00,000, নতুন ভোটার 24 লাখ। জাতীয় নির্বাচন হতে পারে 8ই ফেব্রুয়ারি। 5 আগস্টের পর লুট হওয়া 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। রাজশাহীতে 16 বছর পর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান। মূল্যায়নের দাবি তৃণমূলের নেতাকর্মীদের। 1 বছরও জীবন জীবিকায় আসেনি স্বস্তি, বলছে সিপিডি। এখনই আসবে না বড় বিনিয়োগ, মন্তব্য গভর্নরের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণের তাগিদ। এবং 3 দিনের রাষ্ট্রীয় সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জনশক্তি ও বিনিয়োগের দিকে নজর সরকারের। দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,000, যেখানে নতুন ভোটার 24,38,000-এর বেশি। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি বা আপত্তির জন্য 21 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভোটাররা। এদিকে নির্বাচন ঘিরে এআই এর অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ে শঙ্কিত ইসি। বিশ্লেষকরা বলছেন, গুজব প্রতিরোধে এবং বিশৃঙ্খলা এড়াতে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কমিশনকে। বিস্তারিত মিয়া আমরুলের প্রতিবেদন। নির্বাচন ঘিরে ইসির নিয়মমাফিক কাজগুলোর মধ্যে অন্যতম ভোটার তালিকা প্রস্তুত করা। কমিশনের পক্ষ থেকে প্রতি বছর 2রা মার্চ ভোটার দিবস ঘিরে জানানো হয় বছরের হালনাগাদ তথ্য। সেই সাথে থাকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বাধ্যবাধকতাও। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভোটার তালিকা আইনে কিছুটা পরিবর্তন এনে ভোটার তালিকা 3 ধাপে কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার প্রথম ধাপে দেওয়া হলো সম্পূরক ভোটার তালিকার খসড়া। এ তালিকায় 24,38,000 নতুন ভোটার যুক্ত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,61,00,000-এর বেশি। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি, সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,274 এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,600। পরবর্তীতে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 পূর্ণ হবে তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এদিকে এবারের নির্বাচনী আচরণ বিধিমালা 2025-এ বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এআই এর বিষয়টি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ নজরদারির কথা ভাবছে নির্বাচন কমিশন। সবশেষ কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হলেও নতুনভাবে আরপিও যাচাই বাছাইয়ের কাজ করছে ইসি। বিশেষভাবে এআই এর অপব্যবহার রোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। তবে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারছে না ইসি। তাহলে চ্যালেঞ্জটা কোথায়? ইলেকশনের সময় কোনো একটা ভিডিও যদি 2-3 ঘন্টা অনলাইনে থাকে এবং সেটা যদি মিস ইনফরমেশন যুক্ত ভিডিও হয়, তাহলে কিন্তু আপনার যে কোনো এলাকায় কিংবা পুরো ন্যাশনালি ভোটার বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতে পারে। ইলেকশন টাইমে এই ওভারসাইট বোর্ড খুবই ক্লোজলি প্ল্যাটফর্মগুলোর সাথে কাজ করতে হবে। এছাড়া ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা সহ প্রয়োজনে সিসি ক্যামেরা ব্যবহারের কথা ভাবছে কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা দেশের 45,000 ভোট কেন্দ্র নিয়ে। তারা বলছেন, ব্যয়বহুল হলেও সব কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ইসিকে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র না, আমার কাছে মনে হয় সবগুলো কেন্দ্র এবার ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা যদিও খুব খরচ বাড়বে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে মানুষ মারা যাওয়াকে বাঁচানোর জন্য, সহিংসতাকে এড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরাটা খুব গুরুত্বপূর্ণ। সব কেন্দ্রে এটা বসানো দরকার এবং এটাকে স্ট্রংলি মনিটরিং করা দরকার। পলিটিক্যাল পার্টিগুলো একটা শক্ত মেসেজ দিতে হবে যে এই জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে।
প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষেধাজ্ঞাও থাকছে এবার, তবে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে সুযোগ থাকছে। এতে আনা যাবে না বিদেশি অর্থায়ন। সরকারি সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা রাখা হচ্ছে এবার, তবে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহী করছে ইসি। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি, সর্বোচ্চ প্রার্থিতা বাতিল সহ কমন প্ল্যাটফর্ম থেকে প্রার্থীদের ইস্তেহার ঘোষণার সুযোগ রাখছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 5 আগস্টের পর লুট হওয়া 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বেসরকারি আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন সব করা হবে। প্রিজাইডিং অফিসারের সঙ্গে থাকা আনসার সদস্যদের হাতে অস্ত্র সরবরাহের পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি। আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না, কি জানি বলে, ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আবার ওই গার্ড ব্যবস্থা করতেছি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ বাহিনীর জন্য অন্তত 40,000 বডি ক্যাম কেনার পরিকল্পনা করছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এ তথ্য নিশ্চিত করে। প্রেস উইং জানায় 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে। এজন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ হয়েছে। নির্বাচনের সময় পুলিশ সদস্যরা এই ডিভাইস তাদের সঙ্গে রাখবেন। আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু পরিকল্পনা রয়েছে। দেশের 10 কোটিরও বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বিঘ্নে ভোট গ্রহণ এবং সহিংসতা এড়াতে ফেব্রুয়ারির সপ্তাহের প্রথম কিংবা শেষ কার্যদিবসে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রমজানের আগে শপথ গ্রহণ সহ আনুষঙ্গিক কাজ বিবেচনায় বিশ্লেষকদের মত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে 8 ফেব্রুয়ারি। নির্বাচনী রোডম্যাপকে বিএনপি সহ প্রায় সব দল স্বাগত জানালেও এখনও রয়ে গেছে কিছু কিন্তু জামায়াতের দাবি জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে নির্বাচন। আর এনসিপি চায় লেভেল প্লেইং ফিল্ড। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা। ইতিমধ্যে এমন বক্তব্য এসেছে নির্বাচন কমিশন থেকে। আর প্রধান নির্বাচন কমিশনার আরও স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে নির্বাচনের মধ্যে 40 থেকে 45 দিনের পার্থক্য থাকে। এবার সেটি 60 দিনে গিয়েও ঠেকতে পারে। যদি তাই হয় তাহলে নির্বাচন কবে? নির্বাচন বিশ্লেষকরা বলছেন, একই দিনে সারা দেশে নির্বিঘ্নে ভোট গ্রহণ ও সহিংসতা এড়াতে সপ্তাহের প্রথম ও শেষ কার্যদিবস ভালো দিন। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে 1, 8 ও 15 তারিখ যেহেতু রোববার এবং 5 ও 12 তারিখ বৃহস্পতিবার, 17 কিংবা 18 তারিখ শুরু রমজান। তাতে ভোট গ্রহণের পর রমজানের আগে শপথ গ্রহণ সহ নতুন সরকারের আনুষঙ্গিক কাজ শেষ করতে চাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে ভালো দিন হতে পারে 8 ফেব্রুয়ারি। বিপুল সংখ্যক ভোটার যারা শহরাঞ্চলে থাকে, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, তারা কিন্তু এইসব এলাকার ভোটার না। এবং যদি লম্বা একটা ছুটি পায় তাহলে তারা ভোট দেওয়ার জন্য তাদের যে ভোটার এলাকা সেখানে তারা যাবে। কাজেই সেক্ষেত্রে এই তারিখটা, দিনটা যদি বৃহস্পতি বা রবিবারে হয় তাহলে বোধহয় ভালো হয় সবার জন্যই। তা আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারির প্রথম দিকেই, আমার ধারণা 10 দিনের মধ্যে, 1 থেকে 10 তারিখের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে। এদিকে রাজনৈতিক দলগুলো সেভাবে নিচ্ছে প্রস্তুতি। এনসিপি বলছে যে কোনো তারিখে হতে পারে নির্বাচন, তবে তফসিল ঘোষণার আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি জরুরি। যার একটু টাকা বেশি সে হয়তো তার জনসভায় হাজার হাজার লোক আনছে, কিন্তু যার টাকা নাই সে আনতে পারছে না। ওটা তখন হচ্ছে ভোটে একটা প্রভাব ফেলে।
তো আমরা সেই জায়গাটায় বলছি একই ডিজাইনে একইভাবে একই মঞ্চে যেন সবগুলো প্রার্থী যেন নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই ধরনের ব্যবস্থাগুলো নিলে এবং একই সাথে সংস্কারটাকে বাস্তবায়ন করতে পারলে বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান হলে নির্বাচনের শিডিউল নিয়ে আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। এটা তো হইতে পারে, এখানে আমাদের দেশ তফসিল ঘোষণার সময়সীমাকে স্বাগত জানিয়ে জামায়াতের দাবি জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নির্বাচন। ইলেকশনের টাইমলাইন করেছেন, মোস্ট ওয়েলকাম, বাট ইলেকশনটা হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এই সরকারকেই এটা বাস্তবায়ন করে দেখাতে হবে, আমরা এটা বলেছি। নাম্বার 2, ইলেকশন যদি করতে হয় লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে। আমাদের আরেকটা অন্যতম দাঁড়িয়ে ছিল নির্বাচন জিনিস, সেটা হলো পিয়ার পদ্ধতিটা আনা। পিয়ার পদ্ধতি একটা বেস্ট পদ্ধতি নির্বাচনে। ভোটের দিন তো ছুটি থাকে না, ছুটি। পোস্টাল ভোটের ব্যবস্থা ভালো চিন্তা উল্লেখ করে বিএনপি বলছে তফসিলের আগে আরপিও সংশোধন সহ যে কোনো সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে, এটা প্রক্রিয়া। যেগুলোর জন্য আইন সংশোধনের বিষয় আছে সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে প্রতিনিয়তই হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। এগুলো সব কিছুই একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন। প্রবাসীদের ভোটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পোস্টাল ব্যালটে শুধু মার্কাটা থাকবে, প্রার্থীদের নাম থাকবে না, এটাও একটা খুব চমৎকার সিদ্ধান্ত হয়েছে। এই প্রস্তাবগুলো খুবই উত্তম, যাতে কোনো নাগরিক তার সরকারি দায়িত্ব পালন করার কারণে ভোট বঞ্চিত না হয়। নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ হওয়ার ফলে নির্বাচন কমিশনের পাশাপাশি চ্যালেঞ্জ বাড়ছে অন্তর্বর্তী সরকারেরও। নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ করতে হবে তফসিল ঘোষণার আগে। তেমনি একই সাথে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও সমান তালে সক্রিয় করতে হবে। তাহলে কেবল সম্ভব একটি কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। গত এক বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরেছে, তবে রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দেশে বিনিয়োগ বাড়ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর রাহসান এইচ মনসুর। দুপুরে সিপিডি আয়োজিত সংলাপে গভর্নর জানান, মূল্যস্ফীতি 8.5% থেকে চলতি অর্থ বছরের মধ্যেই 5% নেমে আসবে। এ সময় দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণের তাগিদ দেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি সংস্কারে গতি আনার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনৈতিক যাত্রা নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এক বছরে অর্থনীতি রক্ষা পেলেও কাঙ্ক্ষিতভাবে মূল্যস্ফীতি কমেনি এবং রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার অনেক কম। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না, তাই কর্মসংস্থান সৃষ্টি করা বড় চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ অর্থনীতি তো বাংলাদেশের মূল শক্তি, সেই জায়গাটাতে এখনো অনেক কিছু আমাদের করার আছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে প্রবণতাগুলি ইতিবাচক, কিন্তু সেই ইতিবাচক প্রবণতাকে বিনিয়োগের চাঞ্চল্যে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন মানের উন্নতির যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো অব্যাহত আছে। বিগত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি যে 11টা সংস্কার কমিশন হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও অগ্রগতি হয়নি। অনেক সময় এগুলোর মধ্যে গেছে, কিন্তু আসলে মূল জায়গা যে মানুষের জীবন জীবিকার উপরে যে একটা প্রভাব পড়েছে, সেইটা থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া, সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা উদ্যোগ দেখতে পাইনি। অনুষ্ঠানে বিনিয়োগের পরিবেশ উন্নয়নের পাশাপাশি সংস্কারে গতি আনার উপর জোর দেন অন্য বক্তারা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খাতে কোনো সংকট নেই, তবে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না হলে বিনিয়োগে বড় ধরনের গতি আসবে না। এই অর্থবছরে মূল্যস্ফীতি 5%-এর নিচে নামিয়ে আনার আশা ব্যক্ত করেন তিনি। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিস্ক্যালের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে স্টেবিলিটিটা আনতে হবে। আমাদের স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে
এই প্রত্যাশা যদি কারো থাকে আমি বলবো সেটা কালকে সামনে ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইবে না, যে পরবর্তী সরকার যদি চেঞ্জ করে ফেলে বা কিছু করে, স্টক টু দ্য নেক্সট গভর্নমেন্ট, এটা স্বাভাবিক একটা। ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, ব্যাংক কমিশনের বদলে টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং ব্যাংক কোম্পানি আইন 1991 সংশোধনের কাজ শেষ পর্যায়ে। এছাড়া বাংলাদেশ ব্যাংক আইন প্রণয়নের মাধ্যমে আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন গভর্নর। টাকা ছাপানো ও ব্যবস্থাপনায় প্রতি বছর 20,000 কোটি টাকা খরচ হয় জানিয়ে ডিজিটাল অর্থনীতির উৎসাহ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাই স্মার্টফোনের দাম 6 থেকে 7,000 টাকা নামিয়ে আনা এবং সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করার প্রস্তাব দেন ডক্টর আহসান মনসুর। এ সময় স্বৈরাচার সরকারের বাজেট অনুসরণ করা ভুল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জানিয়ে তিনি বলেন, কারো চাপিয়ে দেয়া মতামত দীর্ঘমেয়াদে টেকসই হবে না। একই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, সরকার ব্যর্থ হলে এর দায় জনগণেরও। বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, কারণ ওরা তো সবাই পালিয়ে গেছে। লন্ডারিং যারা করছে তাদের দেশে তো আর নাই, আর যারা আছে তাদের কাছে টাকা পয়সা নাই, আর মানি লন্ডারিং করবে কোত্থেকে? যাদের টাকা আছে তারা চলে গেছে দেশ ছেড়ে। সুতরাং মানি লন্ডারিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে থাকবে। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। ইউ অনলি এক্সপেক্টেড, ইউ ডিড নট অ্যাক্ট। আপনাদের অ্যাক্ট করা উচিত ছিল। আপনারা আজকে বলছেন অমুকে বাজেট কম, ওয়াই ডিডন্ট ইউ কাম আউট? ওইখানেও কিছু হলে বলে ওটা স্বৈরাচারের দোষর, ওর কথা শুনেন না, এটা দোষর। ওয়াই ডিডন্ট ইউ কাম আউট? ওয়াই ডিডন্ট ইউ গেট হোল্ড অফ আস? রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ ফ্যাসিবাদের আওতাধীন ছিল জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সংস্কার জরুরি। সবগুলোতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারেক রহমানের বক্তব্য কখন নাগাদ শুরু হতে পারে? সাকিব, কিছুক্ষণের একেবারেই অল্প কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান এখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, যে কারণে আসলে নেতাকর্মীরা এখন ঠিক দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছেন। এবং এখন আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি, এখানে তারেক রহমান স্লোগানে মুখরিত হয়েছে পুরো সম্মেলন কেন্দ্রটি, এবং কোনোভাবে আসলে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যেন এটাই আসলে স্বাভাবিক। কারণ আসলে দীর্ঘ 16 বছর পরে কিন্তু আসলে এই যে সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে আসলে এই যে মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন, সেটির মধ্য দিয়ে আসলে তৃণমূলের নেতাকর্মীরা চান যে এখানে মহানগরের নেতৃত্ব ঠিক হবে, এবং যে নেতৃত্বের মধ্য দিয়ে আসলে তারেক রহমান ঠিক করে দিবেন যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন আসলে কিভাবে পরিচালিত হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি, রাজশাহীর মাটি, বিএনপির ঘাঁটি যেই প্রচলনটি ছিল, যেই কথাটি ছিল, সেটি আবারও আসলে সেটি প্রমাণ করার জন্য এখানকার নেতৃবৃন্দ তারা বলেছেন, কিছুক্ষণ আগেই ওয়াদাবদ্ধ হয়েছেন যে প্রত্যেকে আসলে একত্রিত থাকবেন, এক থাকবেন, এবং সেই এক থেকেই কিন্তু আসলে তারা চেষ্টা করবেন এইখানকার পুরো রাজশাহীর নেতৃত্বকে আসলে বিএনপি এগিয়ে নিয়ে যেতে। এখানে এমনও বলা হয়েছে যে আসলে 24-এর আন্দোলনে তাদের 450 নেতাকর্মীর যে হতাহতের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানের এই প্রাপ্তি, সেই প্রাপ্তির মধ্য দিয়ে কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে নিতে যায়, এবং বিএনপিকে নিয়ে কোনো ধরনের যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তবে সেটি তারা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে। এখন আমরা আসলে দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি যুক্ত হয়েছেন এখানে। আমরা চেষ্টা করব পরবর্তীতে যে তিনি কি বললেন বা কি বলছেন সেই বিষয়টি দর্শকদের আপনাদের মধ্য দিয়ে দেখানো থাকে। এর মধ্য দিয়ে এই যে সম্মেলন, দীর্ঘদিন পরে আমরা দেখছি নেতা মহল্লা, বিভিন্ন পাড়া মহল্লা থেকে আসলে এই মিছিল নিয়ে এসেছেন। এখানে নানান ধরনের প্রত্যাশা আছে, দীর্ঘদিন ধরে আসলে তারা এই সুযোগটি চাচ্ছিল, যেটি 17 বছরে আসলে এই ফ্যাসিবাদী সরকারের কারণে তারা এই আন্দোলন সংগ্রামে আসতে পারেনি। যে প্রতিশ্রুতি দিচ্ছেন আগামীতে ঐক্য থেকেই বিএনপিকে এগিয়ে নেবেন। তো এই ছিল রাজশাহীর সম্মেলন থেকে আমার কাছে সর্বশেষ খবর। সাকিব, রাজশাহীতে দ্বিবার্ষিক সম্মেলন চলছে বিএনপির, সে খবরে জানাচ্ছিলেন রাকিবুল হাসান। এদিকে আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন।
লগ্ন জানাবেন যে বৈঠক কতক্ষণ চলবে এবং শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো কি? সাকিব, দেখুন 3:15টায় বৈঠক শুরু হয়েছিল, এখন 1 ঘন্টা পেরিয়ে গেছে, 1 ঘন্টা ধরে বৈঠক চলছে। বিকেল 3টায় বৈঠক ডাকা হলেও কিছুটা বিলম্ব হয়। মূলত এখানে শিক্ষার্থী বলতে বিভিন্ন সক্রিয় রাজনৈতিক অর্থাৎ ছাত্র সংগঠনগুলো রয়েছে যারা, তাদের আসলে সবাইকে বা প্রতিনিধিদেরকে নিয়েই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টোরিয়াল টিম সহ অন্যান্য যারা রয়েছেন সবারই উপস্থিতিতেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা মূলত আজকে প্রথম নয়, গতকালকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য ছিল তাদের সাথে আসলে আবাসিক পর্যায়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ তাদের যে দাবিগুলো আছে, বিশেষ করে হল কেন্দ্রিক যে যেন আবাসিক শিক্ষার্থীদের যেন কোনো ধরনের ছাত্র রাজনীতির প্রভাব না থাকে সেই বিষয়টি নিয়ে এখানে আসলে সকল সক্রিয় যারা ছাত্র সংগঠন রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে। মূলত বেশিরভাগ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা দাবি জানিয়েছেন আসলে আবাসিক হলে যেন কোনো রকম ছাত্র রাজনীতির প্রভাব না থাকে, যারা শিক্ষার্থীরা আছেন তারা যেন তাদের পাঠদান কার্যক্রম বা লেখাপড়ার যে বিষয়টি রয়েছে সেটি যেন ঠিকঠাক মতো তারা সেখানে সম্পন্ন করতে পারেন। এর পাশাপাশি উপাচার্য আসলে আমাদের সাথে কথা বলেছিলেন, তিনি কিছু বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে মূলত এই বৈঠকটা হচ্ছে শিক্ষার্থীদের সাথে, যেহেতু সামনের মাসের 9 তারিখে ডাকসু নির্বাচন রয়েছে, এখানে সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন বা বিশেষ করে হল কেন্দ্রিক একটা প্রচারণার বিষয় রয়েছে, সেই প্রচারণায় যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন সেই বিষয়টিতে আসলে একটা সহাবস্থানের জন্যই মূলত এই আলোচনাটি চলছে এখনো। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচনে বৈঠক করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে খবর জানাচ্ছিলেন আতিক মিসবাহ লগ্ন। এদিকে আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। এই বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কেমন উচ্ছ্বাস? সাকিব, আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে কিন্তু এই সিলেট হলে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখান থেকে কিন্তু জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 11 সেপ্টেম্বর, এবং এই তারিখ ঘোষণার খবরে কিন্তু শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা কিন্তু বেশ আনন্দিত, কারণ দীর্ঘ 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাকসুর দ্বার খুলতে যাচ্ছে, এমন খবরই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি উচ্ছ্বাস বিরাজ করছে। তবে কিছু শিক্ষার্থী কিন্তু শঙ্কার কথাও বলছেন। তারা বলছেন এর আগেও কিন্তু দুইবার তফসিল ঘোষণা করা হয়েছিল, দুইবার তফসিল ঘোষণা করা হয়েছিল শিক্ষার্থীদের একাংশের দাবি এবং 5ই আগস্টের সময় যেই স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনীর যেই নির্যাতন নির্মম এখানকার যে ছাত্রদের উপর হামলা হয়েছিল সেগুলোর বিচার দাবি সহ বিভিন্ন কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি স্থগিত ঘোষণা করেছিল। আবার কিন্তু পূর্ণ তফসিল আজকে হয়েছে, তৃতীয়বারের মতো আজকে তফসিল ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের অনেকেই কিন্তু নির্বাচন কমিশনার যিনি রয়েছেন যার নেতৃত্বে আজকে এখানে তফসিল ঘোষণা করেছে, তাকে বলা হয়েছিল যে বিগত সময়গুলিতে দুইবার তফসিল ঘোষণার পরও কিন্তু নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি, এবারও কি তেমন কিছু ঘটবে কিনা এমন প্রশ্নের উত্তরে কিন্তু এখানে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু বলছেন এ ধরনের কোনো সুযোগ নেই, এবার আসলে ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং শিক্ষার্থীরা সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এইবার যেই তারিখ ঘোষণা হয়েছে 33 বছর পর, যে সর্বশেষ 1992 সালে কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তারপর কিন্তু আর একাধিকবার আন্দোলন সংগ্রাম করেও কিন্তু আসলে সেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি এবং বিশেষ করে একাধিকবার দাবি জানিয়েছিলেন কিন্তু শিক্ষার্থীরা সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটি কিন্তু সম্ভব হয়নি। 5 আগস্টের পর বিশেষ করে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন, গণ অনশন সহ নানা কর্মসূচি দিয়েছে, পরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সেই তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছিল এবং অবশেষে কিন্তু আবার 11 সেপ্টেম্বর যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটিতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং শিক্ষার্থীদের কথা বলার জন্য যে প্ল্যাটফর্ম সেটি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা যে জাকসুর দাবিতে আন্দোলন করছেন সেই আন্দোলনের বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে, এতে করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিলেট হল থেকে জাকসুর তফসিল ঘোষণার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। জাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন হুমায়ুন কবির। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
তাদের এই বৈঠকের আলোচনার অন্যতম এজেন্ডায় রয়েছে জনশক্তি, রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো। এছাড়াও বাণিজ্য, জ্বালানি, হালাল অর্থনীতি, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার এ সফরে দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এদিকে 10 বছর পর নিজ দেশের সরকার প্রধানের সফর ঘিরে আশার আলো দেখছেন দেশটিতে থাকা প্রবাসীরা। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন BCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশীয় প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন। তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন, তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। দেশের 6টি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের ভুক্তভোগীরা। বিক্ষোভের মুখে পটিয়া উপজেলায় অন্তত 20টি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে প্রায় 5 ঘন্টা এবং সেটা স্বাভাবিক হয় বেলা 1টার পর। এটা নিয়ে প্রতিবেদন আছে ফয়সাল করিমের, দেখে আসবো। চট্টগ্রাম পটিয়ার পৌর এলাকার শিয়ানপাড়ার যুবক নাইমুদ্দিন জয় 2024 সালের মার্চে সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়োগ পান অফিস সহকারী হিসেবে। ময়মনসিংহ ফুলবাড়িয়া উপশাখায় 8 মাস কাজের পর এই বছরের জানুয়ারিতে বিনা নোটিশে তাকে চাকরিচ্যুত করা হয়। পরিবারের রুটি রুজি জোগাড় করতে নিজ জন্মস্থানে ফিরে এখন বাধ্য হয়ে নেমেছেন ফলের ব্যবসায়। পরিস্থিতির শিকার হয়ে দীর্ঘ মার্চ মাস আমরা জয়েনিং দিয়েছিলাম, এরপরে এপ্রিলের দিকে আমাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপরে আমরা মানে নিজ পরিবারের জন্য হলো কিছু একটা তো করতে হবে, আমাদের একটাই ইয়া ছিল, আমাদের পিছনে আমাদের পরিবার আছে। চাকরির যোগ্যতা থাকার পরও আমাকে মানে চাকরি থেকে চাকরিচ্যুত করা হলো। এখন আমি নিজ বাসস্থানে এসে মানে ফ্রুটসের বিজনেস শুরু করছি। শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংক থেকে চাকরি হারিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন দক্ষিণ চট্টগ্রামের অন্তত 5000 যুবক। প্রতিবাদের রবিবার সকাল থেকে চট্টগ্রামের পটিয়ায় সড়কে নামে ভুক্তভোগীরা। সকাল 9টা থেকে অবরুদ্ধ করে রাখেন উপজেলার 6টি সরকারি ও 14টি বেসরকারি ব্যাংকের শাখা ও এটিএম বুথ। আমি তো জয়েনিং করতে পারি নাই, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছিল 19 আগস্ট 2024-এ। 8 সেপ্টেম্বর মানে সরকার পতনের পর আমাদের ইয়াটা ক্যান্সেল করে দিয়েছিল কোনো কারণ ছাড়াই। শুধু সেকুলেটার মানে 10 নম্বর ক্লজটা দেখায় আমাদেরকে, কি ক্লজে কি আছে সেটা সত্য কথা বলতে গেলে সেটা আমরা আদৌ জানি না। আমাদের বাইরা শান্তিপূর্ণ সমাবেশ আন্দোলন করতেছে, তাদেরকে বাইরের লোক এসে মারতেছে। কি জন্য মারতেছে? এদের এগুলোর কারণটা কি? কারো ছিল নতুন নিয়োগ, কেউ ছিলেন ব্যাংক কর্মকর্তা, কেউ কর্মচারী পদে। কেবল চট্টগ্রামের হয় বৈষম্য ও নানা বঞ্চনার শিকার হয়েছেন এমন অভিযোগ তাদের। চাকরি ফিরে পেতে দীর্ঘদিন কাজ না হয় আন্দোলনে নেমেছেন বলে দাবি তাদের। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন পটিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। পটিয়াকে কোন আঙ্গিকে গোপালগঞ্জের সাথে মিলাবেন, এই জিনিসটা তো টোটালি অন্যায় করা হচ্ছে। আবার একইভাবে কিন্তু 2008-এ যে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ তখন এই পটিয়াতে নির্বাচিত হয়েছিল, তারপরে গিয়ে 2008 সালে নির্বাচিত হয়েছিল। এর পরের ইলেকশনগুলো তো বিভিন্নভাবে সব দল অংশগ্রহণ করে নাই, সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। তো সেই হিসেবে শুধুমাত্র অন্য একটা জেলার সাথে তুলনা করে এই বৈষম্যগুলো আসলে কোনোভাবে আমাদেরকে মনে হচ্ছে অপমান করা। আর তাদের মতো জালেম খোদার সৃষ্টি জগতের মধ্যে আর নাই। আমাদের একটাই দাবি, তাদের চাকরির পুনর্বহাল চাই আমরা, না হয় আমরা সামনে অনেক বড় কঠোর আন্দোলন করব।
দীর্ঘ 5 ঘন্টা ব্যাংক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়ে পটিয়ার অনেক ব্যবসায়িক ও প্রশাসনিক কার্যক্রম। তবে প্রশাসনের আশ্বাসে বেলা 1টা থেকে স্বাভাবিক হয় ব্যাংকিং কার্যক্রম। মানবিক দিক বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। আশা করি তারা সুদৃষ্টি দিবেন এই প্রতি, এবং আমরাও কর্মচাঞ্চল্য পরিবেশে সুন্দর করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবো এই আশা ব্যক্ত করছি। চাকরি চলে যাচ্ছে, এটার জন্য আমরা নিজেরও মর্মাহত। তো আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ এটার যেন একটা বিহিত ব্যবস্থা করেন। যারা আন্দোলনকারী বা নেতৃস্থানীয় যারা ছিলেন তাদের সাথে আমরা অনেকবার কথা বলার প্রেক্ষিতে পরবর্তীতে ওনারা আলোচনার ফলপ্রসূতে 1টা পর্যন্ত ওনাদের কার্যক্রম চালিয়ে গেছেন। পরবর্তীতে ওনারা তাদের অবস্থান থেকে সরে গেছেন এবং বর্তমানে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামের শিল্প গ্রুপ এস আলমের বিরুদ্ধে দক্ষিণ চট্টগ্রামের মানুষকে বিশেষ বিবেচনায় চাকরিতে নেয়ার অভিযোগ বেশ পুরনো। তবে বিতর্কিত গ্রুপটির কর্মকাণ্ডের দায় কেন হাজার হাজার ব্যাংক কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারকে নিতে হবে সেই প্রশ্ন ভুক্তভোগীদের। এখন চট্টগ্রাম। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে। বন্দরের তেজস্ক্রিয়তা শনাক্তকরণে স্থাপন করা মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এটি শনাক্ত হয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এমন অবস্থায় কন্টেইনারটি খালাস না দিয়ে আলাদা স্থানে সরিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা তেজস্ক্রিয়তার মাত্রা নিরূপণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা। 3রা আগস্ট ব্রাজিলের মানাউস বন্দর থেকে জাহাজে করে কন্টেইনারটি পানামা, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বন্দর ঘুরে চট্টগ্রামে আসে। ঢাকার ডেমরার আল আকসা স্টিল লিমিটেড 5 কন্টেইনার স্ক্র্যাপ লোহা আমদানি করে, যার একটিতে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়। গত বুধবার রাতে মেগাপোর্ট ইনিশিয়েটিভ যে আমাদের ইউএস ফান্ডের একটি প্রজেক্ট, যারা আসলে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে ডিল করে, তাদের গাম্মা অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে তারা সেটাকে ইন্টারসেপ্ট করে এবং পরবর্তীতে সেটি মেগাপোর্টের যে স্পেসিফিক একটা জায়গা আছে যেখানে ট্রাকগুলি বা লরি রাখা হয় সেখানে রাখা হয়েছে। ইতিমধ্যে তারা অ্যাটমিক এনার্জিকে পত্র প্রেরণ করেছে এবং প্রতিনিধি আসলে আমরা কাস্টমস থেকে পরবর্তী পদক্ষেপ নিব। গুলশানে আমরা বিএনপি পরিবার আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্ত হব সেখানে। ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর শহীদ অথবা গুরুতর আহত অথবা চিরতরে অন্ধত্ব বরণ করেছেন, তাদের মধ্যে কয়েকজন এখানে আছে। আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোট করি, তিনি বলেছেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদেরকে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম। আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, তারাও জাতীয় বীর। শুধুমাত্র 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান 36 দিনে হয়েই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। যে আন্দোলন করতে গিয়ে 2023 সালের হিসাব পর্যন্ত 2023 সাল পর্যন্ত 2-1টি মানবাধিকার সংগঠনের হিসাব মতে 7,188 জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুলিশি নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন, পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটা বলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত অ্যাকাউন্ট মিলে 7,188 জনের একটা তালিকা আছে। তার মধ্যে 709 জন গুমের শিকার হয়েছেন, যার একটি বড় অংশ আজ পর্যন্ত ফিরে আসতে পারেননি, আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেননি। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সংখ্যা 2,693, সেই মানবাধিকার সংস্থাটির হিসাব মতে। এইভাবে পুলিশি হেফাজতে অন্যভাবে নির্যাতিত, অন্ধত্ব, বন্ধুত্ব বরণ করে সেই সময় যারা হয়েছে, এখানে একজন আহত যে পায়ে সরাসরি বন্দুক লাগিয়ে গুলি করে যার পা আজকে নেই, কৃত্রিম পা লাগিয়েছে, তার নাম হচ্ছে নয়ন। কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্ত ছিলাম সেখানে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় শুক্রবার আলাস্কায় পুতিন ও জেলেনস্কির সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আপত্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে হাই ভোল্টেজের বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপস্থিতি না থাকার আপত্তি জানায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যৌথ এক বিবৃতিতে কথা জানান যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন কমিশনের নেতারা। এছাড়াও পরিস্থিতি যাই হোক ইউক্রেনের পাশে রয়েছে বলেও তারা কিয়েভকে আশ্বস্ত করেন। মূলত ইইউ নেতাদের দাবির মুখেই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত, যদিও মস্কো ও কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শেষ করবো এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। সম্পূরক তালিকার খসড়ায় ভোটার সংখ্যা 12,61,00,000, নতুন ভোটার 24 লাখ। জাতীয় নির্বাচন হতে পারে 8ই ফেব্রুয়ারি। 5 আগস্টের পর লুট হওয়া 700 অস্ত্র এখন উদ্ধার হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। রাজশাহীতে 16 বছর পর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান। মূল্যায়নের দাবি তৃণমূলের নেতাকর্মীদের। 1 বছরও জীবন জীবিকায় আসেনি স্বস্তি, বলছে সিপিডি। এখনই আসবে না বড় বিনিয়োগ, মন্তব্য গভর্নরের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণের তাগিদ। এবং 3 দিনের রাষ্ট্রীয় সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জনশক্তি ও বিনিয়োগের দিকে নজর সরকারের, দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশা। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।